Hello and welcome to our today's lecture. We were learning about chemical equilibrium. This is our lecture 2, and today's lecture we will learn about how to determine the Kp and the relationship between Kp and Kc. In our previous lecture, we learned how to determine the equilibrium constant Kc. Kc determines the equilibrium constant in terms of concentration, whereas Kp determines equilibrium concentration in terms of pressure or partial pressure. And when all the reactants and products are gas, we can also formulate the equilibrium constant expression in terms of partial pressure. The relationship between the partial pressure P of any one gas in the equilibrium mixture and the molar concentration follows from the general ideal gas equation U is equal to nRT or P is equal to N by V RT. And you can see that it is N is the number of moles, V is the volume. If V is expressed in liter, then we can call this number of moles per liter, or it can be regarded as molar concentration. And you can also see that R is a constant because it is universal gas constant. And if the measurement is taken at a constant temperature, then T will also become constant. So R is constant, T is constant. Then these two parameters can be expressed in terms of proportionality. And in that case, P will be directly proportional to N by V or molar concentration. তো আমরা যেটা বললাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে ল অফ মাস অ্যাকশন থেকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি নির্ণয় করেছিলাম। তো কেসি যে সি ছিল সেই সিটা আসলে প্রকাশ করে কনসেন্ট্রেশন। আমরা যদি এমন একটা রিঅ্যাকশন পাই যেই রিঅ্যাকশনের বাম পক্ষ এবং ডান পক্ষ অর্থাৎ রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট তারা উভয়ই হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় থাকে, তাহলে আমরা এই কেসি এর পরিবর্তে কেপি লিখতে পারি। কেপি কি? কেপি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা পার্শিয়াল প্রেসারের সাপেক্ষে প্রকাশ করা হয়। তো পার্শিয়াল প্রেসারের সাপেক্ষে প্রকাশ করার জন্য আমাদের জানতে হবে যে পার্শিয়াল প্রেসারের সাথে আসলে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা আছে মোলার কনসেন্ট্রেশনের কি ধরনের সম্পর্ক। তো মোলার কনসেন্ট্রেশনের সাথে পার্শিয়াল প্রেসারের সম্পর্কটা প্রকাশিত হয় যেটা দিয়ে, সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সূত্র P is equal to nRT, এটা দিয়ে প্রকাশ করা যায়। তো আমরা যদি ডান পাশে V কে পাঠিয়ে দিই তাহলে N by V RT লিখতে পারি। N হচ্ছে নাম্বার অফ মোলস, V হচ্ছে ভলিউম অফ গ্যাস। যদি ভলিউমকে লিটারে প্রকাশ করা হয় তাহলে মোলস পার লিটার হয়। আর মোলস পার লিটারকে আমরা বলি মোলারিটি অথবা মোলার কনসেন্ট্রেশন। তাহলে এর থেকে আমরা মোলার কনসেন্ট্রেশন জিনিসটা পেয়ে গেলাম। তো মোলার কনসেন্ট্রেশন পাওয়ার পরে আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবো যে আর হচ্ছে গ্যাসের একটা কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুবক। টিউ যদি টি অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই আর নির্ণয় করা হয় বা পার্শিয়াল প্রেসার নির্ণয় করা হয় তাহলে টি কেও আমরা কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে পি আসলে এন বাই ভি এর সমানুপাতিক হবে, কারণ এই দুইটার যে এখানে প্যারামিটার আছে সেই দুইটার প্যারামিটারই কনস্ট্যান্ট। তো তাহলে আমরা একটু সামনের দিকে অগ্রসর হয়, দেখি কি হয়। তো আমরা বলছি যে এখানে n by v, the quantity n by v is the number of moles of gas per unit volume and is simply the molar concentration. n by v হচ্ছে number of moles of gas per unit volume, মানে ইউনিট ভলিউম যদি হচ্ছে লিটার হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি যে মোলারিটি অথবা মোলার কনসেন্ট্রেশন বলতে পারি। তারপরে আমরা কি বলছি? তারপরে আমরা বলছি the molar concentration, the molar concentration যেটা আছে সেটা হচ্ছে n by v, এর সাথে গুণ আছে কি আর আর টি, এবং পি হচ্ছে তার সমানুপাতিক বা তার সমান। এখন আর এবং টি দুইটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, আর তো এমনিতেই কনস্ট্যান্ট, আর টি যদি নির্দিষ্ট তাপমাত্রায় আমরা এই পার্শিয়াল প্রেসার নির্ণয় করি তাহলে টিও কনস্ট্যান্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি দ্য পার্শিয়াল প্রেসার অফ এ গ্যাস ইন দ্য ইকুইলিব্রিয়াম মিক্সচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস মোলার কনসেন্ট্রেশন অ্যাট এ গিভেন টেম্পারেচার। তাই আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা ইকুইলিব্রিয়াম মিক্সচারে
যে গ্যাস থাকে, গ্যাসের ইকুইলিব্রিয়াম মিক্সচারের যে পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ সেটা হচ্ছে সে আংশিক চাপটা হচ্ছে ওই গ্যাসের যে মোলার কনসেন্ট্রেশন তার সমানুপাতিক। তাহলে আ একটা সরাসরি রিলেশনশিপ আমরা পেয়ে গেলাম গ্যাসের মোলার কনসেন্ট্রেশন এবং তার পার্শিয়াল প্রেশারের সাথে। সুতরাং আমরা পার্শিয়াল প্রেশারটা মোলার কনসেন্ট্রেশন এর পরিবর্তে ব্যবহার করতে পারব। Therefore, we can write the equilibrium constant expression in terms of partial pressure instead of molar concentration. যেটা বললাম যে পার্শিয়াল প্রেশারটা মোলার কনসেন্ট্রেশন এর পরিবর্তে ব্যবহার করতে পারি। তো আমরা একটা জেনারেল ইকুয়েশন নিই। ইকুয়েশন হচ্ছে স্মল লেটার এল, ক্যাপিটাল লেটার এল, এটা হচ্ছে একটা গ্যাস। এর সাথে রিঅ্যাকশন হচ্ছে ক্যাপিটাল লেটার এম এর, সেটাও গ্যাস। তৈরি হচ্ছে ক্যাপিটাল লেটার ওয়াই, সেও গ্যাস, এবং আরেকটা উৎপাদ সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার জেড, সেটা হচ্ছে গ্যাস। এবং এখানে ছোট হাতের এল, ছোট হাতের এম, ছোট হাতের ওয়াই এবং ছোট হাতের জেড, এই সবগুলো হচ্ছে এদের প্রত্যেকের নিজস্ব সহগ। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা কেপি দিয়ে হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল লেটার পি, তার সাথে হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসাবে ছোট হাতের ওয়াই থাকবে, এবং এইটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হবে। আর এটা হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রা, আর ঘনমাত্রার উপরে তার সহগটা পাওয়ার আকারে চলে যায়, সুতরাং এই ছোট হাতের ওয়াইটা পাওয়ার আকারে চলে যাবে। ক্যাপিটাল লেটার পি জেড, এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার, এবং সেটাকেও থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হবে, এবং এখানকার যেই সহগ ছিল জেড, ছোট হাতের জেড, সেটা হচ্ছে এর উপরে পাওয়ার আকারে চলে যাবে। একইভাবে যেই রিঅ্যাকট্যান্ট বা হচ্ছে বিকারক বা বিক্রিয়ক, সেটা ছিল হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার এল। সুতরাং ক্যাপিটাল লেটার পি এর সাথে এই এলটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসেবে প্রকাশ করা হচ্ছে, এটা হচ্ছে তার পার্শিয়াল প্রেশার। এর পার্শিয়াল প্রেশার হচ্ছে এটা, এবং এই পার্শিয়াল প্রেশারটার উপরে ছোট হাতের যে এল ছিল সেটা হচ্ছে তার পাওয়ার আকারে চলে যাচ্ছে, কারণ ছোট হাতের এলটা ছিল তার সহগ। এবং একইভাবে এই ক্যাপিটাল লেটার এম, এটাও একটা পার্শিয়াল প্রেশার আকারে প্রকাশ করলে ক্যাপিটাল লেটার পি সাবস্ক্রিপ্ট হিসেবে লিখতে হবে, এবং একে থার্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে এর সহগটা পাওয়ার আকারে লিখতে হবে। তো এভাবে করে আমরা পার্শিয়াল প্রেশার হিসেবে এটাকে প্রকাশ করতে পারি, যেখানে কেপি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এবং সাবস্ক্রিপ্ট পি হচ্ছে পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশার আর এক্সপ্রেসড ইন অ্যাটমসফিয়ার। আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কেসি যখন ছিল, সি আমরা প্রকাশ করছিলাম কি দিয়ে? সি আমরা প্রকাশ করেছিলাম হচ্ছে মোলার কনসেন্ট্রেশনে। আর পার্শিয়াল লেটার পি, পার্শিয়াল প্রেশার যখন কেপি নির্ণয় করব, তখন কেপির যে পি হবে সেটা হচ্ছে আসলে এটা পি মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার হবে, এবং এই পার্শিয়াল প্রেশারের যে একক সেটা হবে হচ্ছে অ্যাটমসফিয়ার। সি ছিল হচ্ছে কনসেন্ট্রেশন এবং তার একক ছিল মোলার কনসেন্ট্রেশন, মোলস পার লিটার, এবং এখানে পি হচ্ছে পার্শিয়াল প্রেশার এবং তার একক হচ্ছে অ্যাটমসফিয়ার। তো এই হচ্ছে পার্শিয়াল প্রেশারের এক্সপ্রেশন। প্রেশারের এক্সপ্রেশন দেখব কেপি এবং কেসি দুইটার সাথে সম্পর্ক নির্ণয় করা যায় কিনা। প্রেশার, তো এই দুইটার সম্পর্ক আসলে কি হবে সেটা আমরা একটু দেখে নিই। তার জন্য প্রথমে আমরা একটা ইকুয়েশন ধরে নিই। এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশন। এই ইকুয়েশনটাতে রিঅ্যাকট্যান্ট হচ্ছে এ, জে এ, কে বি, এল সি, এম ডি, এগুলো হচ্ছে রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্ট। তো রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে যেই ছোট হাতের কে আছে, এই দুটো হচ্ছে রিঅ্যাকট্যান্টের নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, আর প্রোডাক্টের ক্ষেত্রে ছোট হাতের এল এবং ছোট হাতের এম হচ্ছে তাদের কোএফিসিয়েন্ট। আর এ, বি, সি, ডি এগুলাকে যদি আমাদের কনসেন্ট্রেশন প্রকাশ করি, তাহলে তাদেরকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব, এটা গত ক্লাসে বলা হয়েছে। সুতরাং থার্ড ব্র্যাকেট এ মানে কনসেন্ট্রেশন অফ এ, থার্ড ব্র্যাকেট বি মানে কনসেন্ট্রেশন অফ বি, থার্ড ব্র্যাকেট সি মানে কনসেন্ট্রেশন অফ সি, এবং থার্ড ব্র্যাকেট ডি মানে কনসেন্ট্রেশন অফ ডি। তো এই হচ্ছে তাদের কনসেন্ট্রেশনের এক্সপ্রেশন। কনসেন্ট্রেশন প্রকাশ করার পরে আমরা এদের কেসি নির্ণয় করতে পারবো, কারণ যদিও এটা গ্যাস কিন্তু প্রত্যেকেরই মোলার কনসেন্ট্রেশন বিদ্যমান, সুতরাং এদের আমরা অনায়াসে কেসি বের করতে পারবো। তো কেসি যদি আমরা বের করি, তাহলে আমরা লিখবো, এভাবে লিখতে পারি, কেসি হবে কি, যে উৎপাদের ঘনমাত্রা গুণফল, অর্থাৎ থার্ড ব্র্যাকেট সি, ডি এই দুটার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টস। এখানে অর্থাৎ থার্ড ব্র্যাকেট এ এবং বি এর গুণফল উইথ ইচ কনসেন্ট্রেশন টার্ম raised to a power equal to the numerical coefficient in the balanced equation. সুতরাং আমাদের সেই সংজ্ঞা মোতাবেক আমরা যদি এখন এদেরকে কেসি তে প্রকাশ করি, তাহলে কেসি হবে হচ্ছে এরকম, প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস, উৎপাদের ঘনমাত্রা গুণফল
ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস। এই যে উৎপাদের ঘনমাত্রা হচ্ছে এই দুইটা, এটা একটা উৎপাদের ঘনমাত্রা, এটা একটা উৎপাদের ঘনমাত্রা। এখানে থার্ড ব্র্যাকেট হবে, এখানে থার্ড ব্র্যাকেটটা ভুলে দেওয়া হয়নি। আচ্ছা, তারপরে প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস, এটা একটা রিঅ্যাক্টেন্ট এবং এটা একটা রিঅ্যাক্টেন্ট, তাদের কনসেন্ট্রেশন থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হচ্ছে এবং প্রত্যেকটা কনসেন্ট্রেশন টার্মকে raised to a power equal to the numerical coefficient of in the balanced equation। তাহলে নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট গুলো যদি তুলে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে n নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট, m হচ্ছে n নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট, j হচ্ছে n নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট, এটা পাওয়ার আকারে যাবে, এটা পাওয়ার আকারে যাবে, এগুলো হচ্ছে নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট। সুতরাং এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনের কেসি এক্সপ্রেশন। কেসি কিভাবে লিখবো সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখলাম। এখন এটাকে যেহেতু এর উভয় পক্ষে সবাই গ্যাস, where all the reactants and products are gaseous, we can write the equilibrium constant expression in terms of partial pressure। যেহেতু এটার ডান পক্ষ বাম পক্ষ উভয় দিকে সবাই হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় আছে, সুতরাং আমরা এটাকে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটাকে আমরা কেপি আকারে লিখতে পারি। কেপি আকারে যদি লিখি তাহলে কেমন হবে? কেপি আকারে লিখলে হবে হচ্ছে এরকম, কেপি এ হচ্ছে কেপির এক্সপ্রেশন এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই পিসি যেটা হচ্ছে যে পার্শিয়াল প্রেসার অফ সি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন। এই যে পিসি হচ্ছে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার এবং থার্ড ব্র্যাকেট দিয়ে পার্শিয়াল প্রেসারকে থার্ড ব্র্যাকেট দিয়ে কনসেন্ট্রেশন আকারে প্রকাশ করা হচ্ছে। পিডি মানে পার্শিয়াল প্রেসার অফ ডি, এখানে পিএ মানে পার্শিয়াল প্রেসার অফ এ এবং পিবি মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ বি এবং সবগুলো পার্শিয়াল প্রেসারটার কনসেন্ট্রেশন যেটা আছে সেটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়েছে এবং আগেরটার মতোই এদের প্রত্যেকের যেই নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট আছে সেগুলো তাদের মাথার উপরে পাওয়ার আকারে চলে গেছে, ফলে এম এখানে বসে গেছে পাওয়ার আকারে, এল এখানে বসছে পাওয়ার আকারে, তারপরে কে যেটা সেটা হচ্ছে এখানে পাওয়ার আকারে বসানো হয়েছে এবং জে যেটা সেটা হচ্ছে এর পাওয়ার আকারে চলে গেছে। তো এই দুটি ইকুয়েশন কে আমরা এখন একীভূত করব, অর্থাৎ এই দুটি ইকুয়েশনে দেখব যে এর ভিতরে কোনো রিলেশনশিপ আছে কিনা। সেজন্য আমাদের এই টপিকটার নাম হচ্ছে রিলেশনশিপ বিটুইন কেপি এন্ড কেসি। তো পিসি, পিডি, পিএ, পিবি এগুলো হচ্ছে পার্শিয়াল প্রেসারের এক্সপ্রেশন এবং পার্শিয়াল প্রেসারের এক্সপ্রেশনটা আমরা পেয়েছি হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র থেকে। আদর্শ গ্যাসের সূত্রটা কি ছিল? P is equal to nRT এবং ডান পাশে যদি ভি পাঠিয়ে দিই তাহলে ছিল n/v RT। এই পিটাকে আমরা বলছিলাম পার্শিয়াল প্রেসার, আর n/v কে বলতেছিলাম হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। তো যদি পি এর পার্শিয়াল প্রেসার বের করতে চাই তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এভাবে না লিখে এই পি এর সাথে আমরা সাবস্ক্রিপ্ট এ দিয়ে দেব, আর n/v যেটা মোলার কনসেন্ট্রেশন সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট এ লিখে দেব। অর্থাৎ পার্শিয়াল প্রেসার এ লিখলে আমাদের দুইটা কনসেন্ট্রেশনের ভিতরে আমরা সম্পর্ক পেয়ে যাব। একটু দেখি সম্পর্কটা কেমন। দেখেন যে যদি পি এর জন্য আমরা লিখি, পি এর জন্য যদি লিখি তাহলে পার্শিয়াল প্রেসারের সাথে তার সম্পর্ক হবে এরকম। পি এ হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ, n/v যেটা সেটা হচ্ছে তার মোলার কনসেন্ট্রেশন। তো এর মোলার কনসেন্ট্রেশন হচ্ছে থার্ড ব্র্যাকেট এ, আর আরটি হচ্ছে ইকুয়েশনের সাথে আগে থেকেই ছিল। একইভাবে পিবি যেটা সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ বি। এখানকার পার্শিয়াল প্রেসার অফ বি হচ্ছে n/v RT, n/v হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, বি এর মোলার কনসেন্ট্রেশন হচ্ছে থার্ড ব্র্যাকেট বি এবং তার সাথে RT আগে থেকে ছিল, সেটা সূত্র অনুসারে থেকে যাবে। আর যদি পিসি এর ক্ষেত্রে বলি, পিসি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ সি আর সেটা হচ্ছে nRT পিভি, পিসি ইজ ইকুয়াল টু n/v RT, n/v হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, সি এর মোলার কনসেন্ট্রেশন হচ্ছে থার্ড ব্র্যাকেট সি, আমরা যেখান থেকে লিখছি থার্ড ব্র্যাকেট সি হচ্ছে তার মোলার কনসেন্ট্রেশন, RT হচ্ছে সূত্র থেকে পাওয়া গেছে, সুতরাং RT RTর মতো থেকে যাবে। এবং ফাইনালি পার্শিয়াল প্রেসার অফ ডি যাকে আমরা প্রকাশ করব পিডি দিয়ে সমান সমান n/v RT, n/v মানে হচ্ছে পার্শিয়াল মোলার কনসেন্ট্রেশন অফ ডি, কাজে মোলার কনসেন্ট্রেশন অফ ডি হচ্ছে থার্ড ব্র্যাকেট ডি আর তার সাথে RT সূত্র থেকে যাবে। তো এখান থেকে আমরা পিএ, পিবি, পিসি, পিডি প্রত্যেকের ভ্যালু কি অর্থাৎ পার্শিয়াল প্রেসারের সাথে মোলার কনসেন্ট্রেশনের ভ্যালুটা আমরা পেয়ে গেছি। তো এই এক্সপ্রেশনটাকে এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে কিন্তু তখন আমরা নতুন একটা সম্পর্ক পেয়ে যাব। তো আমরা এখন 2 নম্বর ইকুয়েশনে এই ভ্যালুগুলাকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে দেখি কি হয়। ওকে, তো আমরা 2 নম্বর ইকুয়েশনে এখন বসিয়ে দিচ্ছি সবগুলো ভ্যালু। তো বসিয়ে দিলে
সি এর পার্শিয়াল প্রেশার অফ সি যেটা ছিল পিসি, সেটার পরিবর্তে আমাদের আসবে হচ্ছে সিআরটি, একসাথে চলে আসবে ২ টা এবং সেটার ওভারঅল সবার মাথার উপর এল ছিল। এল ভেঙে দেয়া হয়েছে। পিডি এর পরিবর্তে থার্ড ব্র্যাকেট ডিআরটি, থার্ড ব্র্যাকেট আরটি চলে আসছে। তারপরে পি এর পরিবর্তে থার্ড ব্র্যাকেট এ, থার্ড ব্র্যাকেট আরটি চলে আসছে এবং আ পিবি যেটা ছিল পার্শিয়াল প্রেশার অফ বি এর পরিবর্তে আসছে থার্ড ব্র্যাকেট বি, আরটি চলে এসেছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, যে সি গুলো আছে সেগুলোকে সি, ডি যেগুলো আরটি বাদে যেগুলো আছে সেগুলোকে আমরা একত্র করব। এই সি, এই ডি, এই এ এবং এই বি এগুলো হচ্ছে আমাদের আরটি বাদে যেগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করব। তাহলে সবগুলোকে একত্রিত করলে আমাদের উপরের লাইনে আসবে হচ্ছে থার্ড ব্র্যাকেট সি, থার্ড ব্র্যাকেট ডি অর্থাৎ মোলার কনসেন্ট্রেশন অফ সি মাল্টিপ্লাইড বাই মোলার কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই মোলার কনসেন্ট্রেশন অফ এ মাল্টিপ্লাইড বাই মোলার কনসেন্ট্রেশন অফ বি। আর আরটি গুলাকে একত্রিত করি তাহলে এআরটি আর এআরটি সবগুলো আরটি প্রত্যেকের নিজস্ব পাওয়ার আছে। সুতরাং এদেরকে একত্রিত করার সময় তাদের পাওয়ারটাকেও লিখতে হবে। সুতরাং আমরা একত্রিত করতেছি এবং তাদের পাওয়ারটা আলাদা, আলাদা করে লিখছি। তো এরপরে আমরা পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে এই যে কেপি সমান, সমান যেটা আসলো এখানে থার্ড ব্র্যাকেট সি এগুলো এই পুরা জিনিসটা, এই পুরা যে জিনিসটা সেটা আসলে কার সমান? এই পুরা জিনিসটা আসলে বেসিক্যালি আমরা যদি বলি তাহলে এই পুরা জিনিসটা এটা হচ্ছে আপনার কেসির সমান। পুরা জিনিসটা কেসির সমান। আমরা একটু দেখি কেসির সমান কিভাবে হয়? কারণ কেসি যখন আমরা নির্ণয় করেছিলাম ১ নম্বর ইকুয়েশনে লিখেছিলাম, তখন কেসির সমান আমরা এক্সাক্টলি এই এক্সপ্রেশনটা পেয়েছিলাম। কেসিতে আমরা কি পেয়েছিলাম? এই যে কেসিতে আমরা এক্সাক্টলি হুবহু ওই এক্সপ্রেশনটাই পেয়েছিলাম যেটা আমরা ওখানে হাইলাইট করেছি আমাদের পরবর্তী ইয়েতে। এই দেখেন কেসির সমান এটাই পেয়েছি। যে উপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট সি, থার্ড ব্র্যাকেট ডি এর গুণফল, নিচে হচ্ছে থার্ড ব্র্যাকেট এ, থার্ড ব্র্যাকেট বি এর গুণফল এবং প্রত্যেকের গুণফলের সাথে তাদের নিজস্ব যে সহগ আছে সেটা হচ্ছে সেখানে তাদের মাথার উপর বিদ্যমান। তো একই জিনিসটা আমরা এখানে পেয়ে গেছি। তো সুতরাং আমরা এখানে এই যে যেটা পেলাম সেটার পরিবর্তে আমরা ইজিলি কেসি জিনিসটাকে লিখতে পারি যে এর পরিবর্তে আমরা কেসি লিখতেই পারি। আচ্ছা, আর এখানে আমরা দেখলাম যে বেস সবার সমান। যখন বেস সবার সমান থাকে তাহলে গুণ অবস্থায় থাকলে বেস যখন সমান থাকে গুণ অবস্থায় থাকলে তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তো পরবর্তী লাইনে আমরা সেটা করব যে গুণ অবস্থায় থাকার কারণে তাদের পাওয়ার গুলোকে যোগ করে দিব। ওই যে ART এর L আর M এই ২ টা হচ্ছে পাওয়ার যেটা আছে সেটা যোগ হয়ে যাবে। LM যোগ হয়ে গেল। আর নিচের যেটা ছিল J এবং K সেটা হচ্ছে নিচের লাইনে যোগ হয়ে যাবে। আবার আমরা জানি যদি বেজ সমান হয়, বেজ একই হইলে পাওয়ার থাকলে ভাগের ক্ষেত্রে সেটা বিয়োগ হয়। সুতরাং উপরে যে L প্লাস M যেটা পাওয়া গেছে সেটার থেকে নিচের J প্লাস K এর যোগফলটা সেটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে। এই সবগুলাকে একত্রে আমরা DLN প্রকাশ করতে পারি। DLN মানে পার্থক্য। অর্থাৎ এখানে সহগের বিয়োগফল যেটা সেটাকে আমরা বিয়োগফল অর্থাৎ পার্থক্য একই জিনিস। তো বিয়োগফলটাকে আমরা সংক্ষেপে DLN আকারে লিখতে পারি। তো এটা হচ্ছে তাদের সহগের পার্থক্য। আর এই টোটাল যে এক্সপ্রেশনটা ছিল সেটা আসলে কেসির সমান। যে কারণে এর পরিবর্তে আমরা এখানে কেসি লিখে দিলাম। তাহলে আমরা আল্টিমেটলি কি পেলাম? যে কেপি সমান, সমান কেসি মাল্টিপ্লাইড বাই আরটি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন টা হচ্ছে তাদের যেই সহগ আছে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট থেকে যে পাওয়ার পাওয়া গেছে সে পাওয়ার এর মানে উপরের পাওয়ার নিচের পাওয়ারের যে যোগফল সেই ২ টা যোগফলের পার্থক্য কত। এ হচ্ছে কেসির সাথে কেপির সম্পর্ক। ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আপনারা সেটা করবেন বাসায়। ম্যাথমেটিক্যাল প্রবলেমে বলা হচ্ছে যে that at 500 degrees Celsius the reaction between nitrogen and hydrogen to form ammonia has Kc 10 to 6 into 10 to the power minus 2. What is the numerical value of Kp for the reaction? তো এই ম্যাথটা আপনারা বাসায় করবেন। এটা করার জন্য প্রথমে আপনাকে এর ইকুয়েশনটা লিখে নিতে হবে। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ইকুয়েশনটা অবশ্যই ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার পরে প্রথমে আপনাদের কেসির ভ্যালু দেয়া আছে। সুতরাং আমরা সরাসরি ইকুয়েশন বসিয়ে দিতে পারবো। Kc is equal to Kp is equal to Kc multiplied by RT to the power del n। সেখান থেকে আমরা নিউমেরিক্যাল ভ্যালু অফ Kp বের করে ফেলতে পারবো। তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আরেকটা আছে। তো সেটা হচ্ছে Kp এর ভ্যালু দেয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াসে একটা ইকুয়েশন। এখানে তাদের ইকুয়েশনটা ব্যালেন্সও করে দেয়া আছে এবং সেখান থেকে আপনাদের Kp এর ভ্যালু থেকে Kc এর ভ্যালু বের করতে হবে। আগেরটার মতোই আপনি হচ্ছে যদি সূত্র প্রতিপাদন বুঝে থাকেন তাহলে ওই
ইকুয়েশনটা সরাসরি ব্যবহার করলে এখানে সরাসরি উত্তর চলে আসবে। এখন আমরা দেখব হচ্ছে ইউনিটস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিট কি হবে? ইউনিট তখনই আসবে যখন ডেল n এর ভ্যালু বড় হবে বা 0 থেকে ছোট হবে। ডেল n এর ভ্যালু যদি 0 হয় তাহলে কেসি এবং কেপির কোনো ভ্যালু আসবে না। তো মোলস অফ রিঅ্যাকট্যান্ট এর প্রোডাক্টের ডিফারেন্স থাকে তখনই শুধুমাত্র কেপি এবং কেসির ভ্যালু আসবে। সেজন্য বলা হচ্ছে in the equilibrium expression for a particular reaction the concentrations are given in units of moles per liter or mole per liter. কেসির জন্য অর্থাৎ মোল পার লিটারে এটা প্রকাশ করা হয় ইউনিট আপনারা জানেন। পার্শিয়াল প্রেসারের ক্ষেত্রে কি প্রকাশ করা হয়? অ্যাটমসফিয়ারে। And the partial pressure are given in atmospheric unit. The units of Kc and Kp depend on the specific reaction. রিঅ্যাকশনের টাইপের উপরে Kp এবং Kc এর ভ্যালু নির্ধারণ করা হয়। যে ভ্যালু তাদের ইউনিট আসবে কি আসবে না। সেটা কেমন এটা দেখে নিই। তাহলে ২ টা কেস আছে। নাম্বার 1 when the total number of moles of reactants and products is equal. যখন প্রোডাক্ট এবং রিঅ্যাকট্যান্টের নাম্বার অফ মোলস সমান অর্থাৎ সেখানে তাদের কোনো ডিফারেন্স নাই। এই একটা ক্ষেত্র। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে in the equilibrium expression of these reactions the concentrations or pressure terms in the numerator or denominator exactly cancels out. Thus Kc or Kp for such a reaction is without units. এই ধরনের রিঅ্যাকশনে কেপি এবং কেসের কোনো ইউনিট থাকে না। যেমন একটা রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম দিকে কয় মোল আছে? ১ মোল হাইড্রোজেন এবং ১ মোল আয়োডিন। সুতরাং ২ মোল রিঅ্যাকট্যান্ট আছে। তারা কি রিঅ্যাকশন করে কি তৈরি করলো? 2HI ২ মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। সুতরাং বাম দিকে ২ ডান দিকেও ২। তাহলে উপর আর নিচে যদি ২ থাকে তাহলে ২ - ২ = ০ হয়। সুতরাং তার কেসির বা কেপির কোনো ভ্যালু আসবে না। এটা আমরা একটু ভালোভাবে বোঝার জন্য আমরা একটু লিখে দেখি। দেখেন, দেখেন আমরা যদি কেসি লিখতাম এটার জন্য কেসি লিখলে আমরা কিভাবে লিখি? কেসি লিখলে যেটা করি যে উৎপাদের ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল। উৎপাদের ঘনমাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেট হাইড্রোজেন আয়োডাইড এবং তার সাথে তার সহগ আছে ২। সুতরাং এই ২ টা এখানে তাদের পাওয়ার আকারে চলে যাবে। বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল, বিক্রিয়ক হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড এবং হাইড্রোজেন এবং আয়োডিন। হাইড্রোজেন থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়েছে, আয়োডিনও থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকের সহগ এরও এক হলে আমরা লিখি না। সুতরাং যা ছিল তাই থাকলো। যেহেতু কেসি সুতরাং এর ইউনিট হবে হচ্ছে মোল পার লিটারে। তো আমরা মোল পার লিটারে লিখি। মোল পার লিটার লিখলাম এবং তার সাথে ২ যেটা ছিল সেটা হচ্ছে থাকবে মোল পার লিটার হোল স্কয়ার। নিচে তাহলে এটার জন্য একটা মোল পার লিটার হবে এবং এটার জন্য আরেকটা মোল পার লিটার হবে। এটার জন্য একটা মোল পার লিটার, এটার জন্য আরেকটা মোল পার লিটার। ২ টা মোল পার লিটার হলে কি হবে? মোল পার লিটার হোল স্কয়ার। তো উপরে হোল স্কয়ার নিচের হোল স্কয়ার কাটাকাটি করে আসলে কোনো ইউনিট থাকে না। কেসির জন্য যেরকম কোনো ইউনিট থাকবে না, ঠিক একইভাবে কেপির জন্য কোনো ইউনিট থাকবে না। কেন থাকবে না? আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো এখানেও একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে পার্শিয়াল প্রেশারের টার্মস এ যখন একে প্রকাশ করা হয়েছে তখন আমরা উৎপাদের যে পার্শিয়াল প্রেশার সেটাকে লিখেছি, তার পাওয়ার লিখেছি। বিক্রিয়কের পার্শিয়াল প্রেশার লিখেছি, তাদের পাওয়ার যেহেতু ১ সুতরাং লেখা হয়নি। এবং আমরা জানি যে হচ্ছে যখন কেপি তে কোনো জিনিসের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট প্রকাশ করা হয় তখন সেটার ইউনিট ধরা হয় হচ্ছে অ্যাটমসফিয়ার। সুতরাং উপরে আসবে হচ্ছে অ্যাটমসফিয়ার। যেহেতু ওদের সহগ হচ্ছে ২ সুতরাং এটা হচ্ছে অ্যাটমসফিয়ার হোল স্কয়ার, এটা হচ্ছে উৎপাদের জন্য। আর বিক্রিয়কের জন্য প্রত্যেকে হচ্ছে অ্যাটমসফিয়ার। তো অ্যাটমসফিয়ার ইনটু অ্যাটমসফিয়ার নিচে হচ্ছে অ্যাটমসফিয়ার হোল স্কয়ার, উপরেও অ্যাটমসফিয়ার হোল স্কয়ার কাটাকাটি হয়ে যাবে। সুতরাং এদের ক্ষেত্রেও কোনো ইউনিট থাকবে না। তো তাহলে আমরা দেখলাম যে যখন when the total number of moles of reactants and products are equal, যখন প্রোডাক্ট এবং রিঅ্যাকট্যান্টের মোল সংখ্যা সমান হবে সেখানে কোনো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এর কোনো ইউনিট থাকবে না। আরেকটা ক্ষেত্র দেখি যখন টোটাল নাম্বার অফ মোলস অফ রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্টস আর ডিফারেন্ট। তো যখন আনইকুয়াল হবে টোটাল নাম্বার অফ যখন টোটাল নাম্বার অফ মোলস অফ রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট আর নট ইকুয়াল তখন ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন চেঞ্জ হবে। তখন ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন এর ভ্যালু থাকবে নেগেটিভ ভ্যালু হইতে পারে, পজিটিভ ভ্যালু হইতে পারে। নেগেটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু বলতে অর্থাৎ n এর যে ডেল n এর যে মান সেটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। তো আমরা একটা দেখি, একটা রিঅ্যাকশন দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। একটা রিঅ্যাকশন হচ্ছে এইটা। এই রিঅ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে ১ মোল নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড সেটা থেকে ২ মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। সুতরাং তাদের ডিফারেন্স আছে। নাম্বার অফ মোলস হচ্ছে বাম দিকে ১ টা, নাম্বার অফ মোলস হচ্ছে ডান দিকে ২ টা। সুতরাং তাদের
যেহেতু ডিফারেন্ট ইউনিট আছে নাম্বার অফ মোলস এর ইকুয়াল না তারা। সুতরাং এখানে আমাদের কেসি এবং কেপি উভয়েরই কোনো ইউনিট ছাড়া থাকবে না, উভয়েরই অবশ্যই ইউনিট থাকবে। তো প্রথমে আমরা কেসির ক্ষেত্রে দেখি। কেসির ক্ষেত্রে উৎপাদের ঘনমাত্রার যে উৎপাদের যে ঘনমাত্রা, সে ঘনমাত্রা লিখলাম। উৎপাদ হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তার ঘনমাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেট নাইট্রোজেন ডাইঅক্সাইড। এরপরে সেটার যে পাওয়ার, সেটা পাওয়ার হচ্ছে ২, সেই পাওয়ার লেখা হয়েছে। বিক্রিয়ক হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, সুতরাং সেটা লেখা আছে। তার ইউনিট যেহেতু ১ সুতরাং লেখা হয়নি। আর কেসির ক্ষেত্রে আমরা ইউনিট প্রকাশ করে থাকি মোল পার লিটারে, সুতরাং উপরে আসলো হচ্ছে মোল পার লিটার। তার সাথে পাওয়ার আছে ২, সুতরাং মোল পার লিটার হোল স্কয়ার। নিচে আছে শুধু একটা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, সুতরাং তার একটাই ইউনিট থাকবে মোল পার লিটার। ১ মোলের জন্য একটা ইউনিট। তো মোল পার লিটার হোল স্কয়ারকে মোল পার লিটার দিয়ে ভাগ দিলে বাকি থাকে মোল পার লিটার। সুতরাং তার ইউনিট হবে হচ্ছে মোল পার লিটার। যদি এই যে এক্সপ্রেশনটা এটা যদি বাম পক্ষে হতো, তাহলে কিন্তু এটা উল্টা ঘটনা দিত। শুধু মোল পার লিটার হতো না, মোল পার লিটার ইনভার্স 1 হতো। মানে 1/মোল পার লিটার হয়ে যেত তখন। একইভাবে এই ইকুয়েশনের জন্য যদি আমরা কেপি নির্ণয় করি, তাহলে কেপি নির্ণয় করলেও আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগের মতোই উপরে হচ্ছে অ্যাটমসফিয়ার হোল স্কয়ার আসবে, নিচে অ্যাটমসফিয়ার আসবে এবং সবকিছু মিলে অ্যাটমসফিয়ার হবে তাদের ইউনিট। তো ইউনিটস অফ কেসি এবং কেপি হচ্ছে কেসির জন্য মোল পার লিটার এবং কেপির জন্য অ্যাটমসফিয়ার। এখন দেখেন আরেকটি ইকুয়েশন, যে ইকুয়েশনে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাম দিকে আছে টোটাল ৩ মোল। ৩ মোল আর একটা হচ্ছে ১ মোল। এটা হচ্ছে ১ মোল নাইট্রোজেন, ৩ মোল হাইড্রোজেন। টোটাল হচ্ছে ৪ মোল। আর ডান দিকে তৈরি হচ্ছে ২ মোল অ্যামোনিয়া। তো সুতরাং ২ পক্ষের নাম্বার অফ ইউনিটস অফ রিঅ্যাক্ট্যান্ট এর প্রোডাক্ট হচ্ছে ভিন্ন। ২ পক্ষের ইউনিটগুলা ভিন্ন, ভিন্ন। বাম দিকে ৪ মোল, ডান দিকে ২ মোল। কাজেই যেহেতু ইউনিট সংখ্যা সমান নয়, সুতরাং ১ নাই। কাজেই তাদের অবশ্যই কেপি এবং কেসির ইউনিটের ভ্যালু থাকবে, মান থাকবে। তো কেমন থাকবে? সুতরাং আমরা ১ম এ নির্ণয় করি, কেসি নির্ণয় করি। কেসির জন্য হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রার গুণফল, বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল এবং প্রত্যেকটা ঘনমাত্রা তাদের নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট এর সংখ্যা অনুযায়ী পাওয়ারে উন্নীত হয়। তো সেই হিসাবে তাদের যে আ ইউনিট আছে, ইউনিটগুলা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট হচ্ছে অ্যামোনিয়ার জন্য হচ্ছে ২ NH3, এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রার সহগ হচ্ছে ২। এটা হচ্ছে বিক্রিয়ক নাইট্রোজেন, নাইট্রোজেনের ঘনমাত্রা হচ্ছে ১, সুতরাং নাইট্রোজেনের সহগ হচ্ছে ১, সুতরাং তার ঘনমাত্রার উপরে কোনো পাওয়ার বসানো হয়নি। হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেট হাইড্রোজেন এবং তার পাওয়ার হচ্ছে ৩, কারণ তার সহগ হচ্ছে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট ছিল হচ্ছে ৩। তো উপরে যেটা আছে সেটাকে যদি আমরা তাদের ইউনিটে প্রকাশ করি, ঘনমাত্রাকে আমরা প্রকাশ করি মোল পার লিটারে, তাহলে মোল পার লিটার হোল স্কয়ার হবে। আর নিচে হবে হচ্ছে ১ টা মোল পার লিটার নাইট্রোজেনের জন্য, আরেকটা মোল পার লিটার হাইড্রোজেনের জন্য এবং হাইড্রোজেনের মোল পার লিটারের উপরে একটা কিউব হবে। তাহলে নিচে টোটাল মোল পার লিটার হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ৪, অর্থাৎ এর পাওয়ার হবে ৪ আর উপরের মোল পার লিটারের পাওয়ার হচ্ছে ২। তাহলে ২ থেকে ৪ বিয়োগ দিলে থাকে হচ্ছে -২। সুতরাং এর যেই ইউনিট সেটা হবে হচ্ছে যে মোল পার লিটার -২। তো লিটার যেহেতু নিচের দিকে থাকে, লিটারকে -২ করলে সেটা আবার উপরের দিকে চলে যায়। কাজে আমরা লিখতে পারি মোল পার স্কয়ার লিটার স্কয়ার, অর্থাৎ লিটার স্কয়ার উপরে আর মোল যেটা সেটা হচ্ছে নিচে। কেসের যেভাবে ইউনিট আমরা বের করলাম, সে একইভাবে আমরা কেপিরও ইউনিট বের করতে পারি। কেপির ক্ষেত্রে যেটা হবে হচ্ছে partial pressure of ammonia divided by partial pressure of hydrogen and partial pressure of nitrogen, এবং অবশ্যই তাদের partial pressure কে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হবে এবং এদের প্রত্যেকের নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা তাদের পাওয়ার আকারে উন্নীত হবে। সেই হিসাবে পাওয়ার আকারে উন্নীত করার পরে অ্যামোনিয়ার উপরে গেছে ২, নাইট্রোজেনের উপরে আসছে ৩ এবং হাইড্রোজেনের উপরে আসছে, সরি এখানে নাইট্রোজেনের উপরে ৩ দেওয়া হয়েছে, এটা নাইট্রোজেনের উপরে যাবে না, এটা যাবে হচ্ছে হাইড্রোজেনের উপরে। আচ্ছা, তো আমরা জানি যে হচ্ছে যখন কেপি নির্ণয় করা হয়, কেপির জন্য আমরা জানি ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার, সুতরাং উপরে অ্যাটমসফিয়ার হোল স্কয়ার আর নিচে হচ্ছে অ্যাটমসফিয়ার শুধুমাত্র এটা শুধুমাত্র নাইট্রোজেনের জন্য, আর অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার কিউব এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য। নিচে তাহলে টোটালি অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 4 এবং উপরে হচ্ছে অ্যাটমসফিয়ার হোল স্কয়ার। তো ২ থেকে ৪ ভাগ দিলে -২ হয়, সুতরাং এটা হচ্ছে অ্যাটমসফিয়ার পার 1 বাই অ্যাটমসফিয়ার হোল স্কয়ার অথবা অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2, এটা হচ্ছে তার ইউনিট। তো আমরা তাহলে
ফাইনালি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এটার ইউনিট অফ কেসি হচ্ছে আ উম লিটার স্কয়ার পার মোল স্কয়ার অ্যান্ড কেপি হচ্ছে পার অ্যাটমসফিয়ারিক স্কয়ার। এভাবে করে আমরা কেসি এবং কেপির ইউনিট লিখব এবং প্রত্যেকটা ম্যাথে কেপি, কেসি নির্ণয় করলে অবশ্যই তাদের ইউনিট উল্লেখ করতে হবে। ইউনিট ছাড়া কোন ম্যাথ গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, তো আমরা বলছিলাম যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ২ ধরনের হয়। একটা হচ্ছে হোমোজেনিয়াস কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আরেকটা হচ্ছে হেটেরোজেনিয়াস কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো আমরা একটু হোমোজেনিয়াস কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কাকে বলে? বলেছিলাম যে যেখানে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট সবাই হচ্ছে একই রকম ফেজে থাকবে। লিকুইডের ক্ষেত্রে আমরা একটু হোমোজেনিয়াস কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দেখি। যেমন অ্যালকোহল এবং অ্যাসিডের রিঅ্যাকশন যদি আমরা এস্টার তৈরি করে থাকি, যেমন অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল, মিথানল এরা মিলে রিঅ্যাকশন করে ইথাইল অ্যাসিটেট তৈরি করে থাকে এবং পানি তৈরি করে থাকে এবং এই অ্যাসিটিক অ্যাসিড সে হচ্ছে লিকুইড, ইথানল সেটা হচ্ছে আ লিকুইড এবং ইথাইল অ্যাসিটেট সেও লিকুইড এবং পানিও লিকুইড। সুতরাং এদের বাম পক্ষে এবং ডান পক্ষে সবার যেহেতু একই রকমের ফিজিক্যাল স্টেট, ফেজ, সুতরাং এটাকে আমরা বলব হচ্ছে হোমোজেনিয়াস কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এখানে কি বলছে? The chemical equilibrium in which all the reactants and products are in the liquid phase are referred to as liquid equilibria. Like the gas phase equilibria, the liquid equilibria also called homogeneous equilibria. এটা হচ্ছে লিকুইড ইকুইলিব্রিয়া। কারণ লিকুইড ইকুইলিব্রিয়া কেন বললাম? কারণ সবাই লিকুইড তাই। না বললে শুধু হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়া বললেও এটা ঠিক আছে। তো আমরা মনে করি যে ১ম এ যখন এই রিঅ্যাকশনটা শুরু হয় তখন A মোল অ্যাসিটিক অ্যাসিড এবং এই ইথানল সেটার পরিমাণ ছিল B মোল পরিমাণ। তারা হচ্ছে রিঅ্যাকশন করে আস্তে, আস্তে ইথাইল অ্যাসিটেট এবং পানি তৈরি করছে এবং একটা সময়ের পরে একটা সার্টেন পিরিয়ড এর পরে ধরা যাক যে X পরিমাণ ইথাইল অ্যাসিটেট এবং X পরিমাণ হাইড্রোজেন ওয়াটার তৈরি হয়েছে। তো X পরিমাণ যেটা তৈরি হলো সেটা তো আসলে এদের রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হয়েছে। সুতরাং সে পরিমাণ এখান থেকে কমে গেছে। অর্থাৎ A মোল থেকে X পরিমাণ কমে যাবে, B মোল থেকেও X পরিমাণ কমে যাবে। If X mole of acetic acid react with X mole of ethyl alcohol, X moles of ester and X moles of water are produced, then the equilibrium is established. তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এরকম। অ্যাসিটিক অ্যাসিড ছিল A মোল পরিমাণ এবং ইথাইল অ্যালকোহল যেটা সেটা ছিল হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল সেটা ছিল হচ্ছে B মোল পরিমাণ। এরপরে X পরিমাণ হচ্ছে ইথাইল অ্যাসিডের এবং X মোল পরিমাণ পানি উৎপন্ন হয়েছে। তার মানে প্রাথমিক অবস্থায় তাদের যে A মোল পরিমাণ এবং এর যে B মোল পরিমাণ ছিল, এই পরিমাণটা কমে গেছে। এরা রিঅ্যাকশন করছে বলেই তো কমে গেছে। কমে গিয়ে এইটা তৈরি হয়েছে। তার মানে তৈরি হওয়া জিনিসটা এখান থেকে এসেছে। এরা তৈরি হয়েছে কি পরিমাণ? X মোল পরিমাণ। তাহলে এরা কমবে কি পরিমাণ? X মোল পরিমাণ। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি যে ইথাইল আ ইথাইল অ্যাস এ ইথানল যেটা তার পরিমাণ হয়ে গেছে A মাইনাস X মোল পরিমাণ এবং ইথাইল অ্যালকোহলের পরিমাণ হয়ে গেছে B মাইনাস X মোল পরিমাণ। আর উৎপন্ন হয়েছে X মোল পরিমাণ ইথাইল অ্যাসিটেট এবং X মোল পরিমাণ পানি। এবং সবার ভলিউম হচ্ছে একটা পাত্রের ভিতরে বদ্ধ পাত্রে আছে এবং সবার সেই পাত্রের ভলিউমটা ধরা যাক হচ্ছে V লিটার অথবা V ml যেটাই হোক সেটার পরিমাণ হচ্ছে V পরিমাণ। তাহলে আমরা জানি উম যদি আমাদের কাছে নাম্বার অফ মোল ছোট হাতের n দিয়ে নাম্বার অফ মোল প্রকাশ করা হয়, তো আমাদের কাছে নাম্বার অফ মোলের ভ্যালু আছে। এইগুলো হচ্ছে নাম্বার অফ মোলের ভ্যালু। এগুলো হচ্ছে নাম্বার অফ মোলের ভ্যালু। এই সবগুলো হচ্ছে নাম্বার অফ মোলের ভ্যালু। আর টোটাল পাত্র যদি হয়, পাত্রের আয়তন যদি হয় V, তো নাম্বার অফ মোলের পরিমাণ আমরা জানি, তাহলে V ও আমরা জানি। তাহলে নাম্বার অফ মোলকে V দিয়ে ভাগ দিয়ে দিলে তাদের মোলার কনসেনট্রেশন পেয়ে যাবো। আমরা মোলার কনসেনট্রেশন বের করতে পারলে Kc, Kp সবই নির্ণয় করতে পারবো। Kp পারবো না কারণ এখানে হচ্ছে এটা গ্যাসিয়াস অবস্থায় নাই। তো তাহলে আমরা বলছি যে ইকুইলিব্রিয়ামে তাদের নাম্বার অফ মোলস হচ্ছে এইরকম আরকি। সবার নাম্বার অফ মোলস এরকম এবং ধরা যাক তাদের পাত্রের আয়তন হচ্ছে ভি লিটার। তাহলে ভি লিটার যদি আয়তন হয়, নাম্বার অফ মোলস জানি, ভি লিটার আয়তন জানি। সুতরাং N/V আকারে আমাদের সবার কনসেনট্রেশন প্রকাশ করতে পারি। তাহলে কনসেনট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড হবে থার্ড ব্র্যাকেট অ্যাসিটিক অ্যাসিড, কনসেনট্রেশন অফ ইথানল হবে থার্ড ব্র্যাকেট অফ ইথানল, কনসেনট্রেশন অফ ইথাইল অ্যাসিটেট হবে থার্ড ব্র্যাকেট অফ ইথাইল অ্যাসিটেট এবং কনসেনট্রেশন অফ ওয়াটার হবে থার্ড ব্র্যাকেট ওয়াটার এবং সেটা হবে N/V। আর N এর ভ্যালু হচ্ছে ইথাইল অ্যাসিডের জন্য A/X আর V হচ্ছে নিচে যাবে তাহলে হবে A মাইনাস X/V। ইথানলের জন্য হবে হচ্ছে B মাইনাস X/V এবং ইথাইল অ্যাসিটেটের জন্য হবে X/V এবং পানির জন্য হবে X/V। তো এই হচ্ছে তাদের সেই কনসেনট্রেশন আমরা এক্সপ্রেস করে ফেলেছি। এখন এই কনসেনট্রেশন থেকে আমরা কিন্তু কেসি বের করতে পারবো। কেসি কি? উৎপাদের ঘনমাত্রা গুণফল। উৎপাদ হচ্ছে এই ২ টা। তাহলে এদের ঘনমাত্রা হচ্ছে এ একটা, এ একটা। তাহলে এই ২ টার গুণফল। এই ২ টার গুণফল, এটার গুণফল এবং এটার গুণফল। এই ২ টার গুণফল দিলে উৎপাদের ঘনমাত্রা পেয়ে যাবো।
ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়ক হচ্ছে এই দুইটা। সুতরাং এই দুইটার গুণফল হবে হচ্ছে বিক্রিয়কের গুণফল। বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। আর এদের পাওয়ার যেহেতু সবার এক, সুতরাং এর উপরে কোনো পাওয়ার বসবে না। তো আমরা তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি নির্ণয় করি। তাহলে কেসি কি হবে? কেসি হচ্ছে যে এরকম হবে। তারপরে হচ্ছে উৎপাদক ঘনমাত্রা হচ্ছে এগুলা, বিক্রিয়কের ঘনমাত্রা এগুলা। এটা গুণ করলে হবে কি? সবার উপরেও ২ টা ভি, নিচেও ২ টা ভি। তাহলে ৪ টা ভি গুণ অবস্থায় আছে। সুতরাং এদের ভি গুলো সব ক্যানসেল হয়ে যাবে। উপরে থাকবে হচ্ছে x স্কয়ার a - x b - x। এটাই হচ্ছে আমাদের লিকুইড ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে তাদের কনসেন্ট্রেশন বের করে একটা সিম্বলিক কনসেন্ট্রেশন বের করা হয়েছে। আমরা এভাবে করে তাদের সিম্বলিক কনসেন্ট্রেশন বের করতে পারি। তো এগুলো হচ্ছে ইট মে বি নোটেড দ্যাট দ্য ভলিউম ভি ইন দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর ক্যানসেল আউট। মানে লব এবং হরে সব জায়গায় ভির পরিমাণ সমান। এই ভি গুণ করলে হতো ভি স্কয়ার, এই ভি গুণ করলে হয় ভি স্কয়ার। তো এই ভি আর এই ভি এটা যদি এদিকে চলে যায় তাহলে x স্কয়ার বাই ভি স্কয়ার মাল্টিপ্লাইড বাই ভি স্কয়ার বাই a - x b - x হয়। তাহলে ভি স্কয়ার কাটাকাটি হয়ে যায়। In liquid system where there is a change in the number of moles as a result of the reaction, it is necessary to consider the volume V while calculating the equilibrium constant K. তো এই V এর পরিমাণটা আসলে এখানে সমান, উপরে নিচে সমান, সুতরাং এখানে ক্যানসেল করে দেওয়া হয়েছে। যদি এরকম V এর পরিমাণ সমান না হতো, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের ভলিউম যদি একই রকম না হয়, তাহলে কিন্তু V কে অবশ্যই ইকুয়েশনে রাখতে হবে এবং V এর পরিমাণও এখানে ক্যালকুলেশনের ভিতরে আনতে হবে। আচ্ছা, তো তারপরে আমরা দেখি হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়ামে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট সবার ফিজিক্যাল স্টেট একই রকম ছিল। কিন্তু হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়ামে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট সবার ফিজিক্যাল স্টেট একরকম থাকবে না। তাদের ফিজিক্যাল স্টেট হবে হচ্ছে ভিন্ন, ভিন্ন। ভিন্ন, ভিন্ন বলতে কি বোঝাচ্ছে? যে তাদের ফেজ হবে হচ্ছে ভিন্ন, ভিন্ন। সেটা আমরা একটু দেখে নিই। তো এখানে বলা হচ্ছে the chemical equilibria in which the reactants and products are not all in the same phase is called heterogeneous equilibria. যেই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট তারা সবার একই ফেজে বিদ্যমান নাই, রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের ফেজ ভিন্ন ভিন্ন, তাকে আমরা বলবো হচ্ছে heterogeneous chemical equilibria. For example, the decomposition of calcium carbonate upon heating to form calcium oxide and carbon dioxide. তো ক্যালসিয়াম কার্বনেটকে যখন হিট দেওয়া হয় সেটা ভেঙে 900 ডিগ্রি তাপমাত্রায় হিট দিয়েছে 1.0 অ্যাটমসফিয়ারিক প্রেসারে, তখন সেটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে থাকে। তো তৈরি করে থাকলে এটাকে কেন হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম বললাম? কারণ আমাদের আগেই আমাদের শর্ত দেয়া আছে যে সেখানে একটা ফেজের ভিন্নতা থাকতে হবে। দেখি পরবর্তী লাইনে সেগুলো কি বলা হচ্ছে। If the reaction is carried out in a closed vessel, the following equilibrium is established. যদি এটা এই ইকুয়েশন কেমিক্যাল ইকুইলিব্রিয়া রিঅ্যাকশনটা যদি একটা বদ্ধ পাত্রে ঘটানো হয় তাহলে তাদের যেই অবস্থা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, সেটা সলিড অবস্থায় থাকে। সেখান থেকে ভেঙে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় এবং কার্বন অক্সাইড গ্যাস তৈরি হয়। এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। একই সাথে যেটা উৎপন্ন হলো, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তারা মিলে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে থাকে। এটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স রিঅ্যাকশন। তো ফরওয়ার্ড এবং রিভার্স রিঅ্যাকশন থাকার কারণে একসময় তাদের ভিতরে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়। ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়ে গেল। ইফ দ্য রিঅ্যাকশন ইজ ক্যারিড আউট ইন এ ক্লোজড ভেসেল, দ্য ফলোইং ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ। ইকুইলিব্রিয়াম যখন এস্টাবলিশ হয়ে যায় তখন আমরা যদি খেয়াল করি তাহলে আমরা যেটা বললাম সেটা দেখা যায়, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যেই রিঅ্যাক্ট্যান্ট আছে সেই রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে সরাসরি হচ্ছে সলিড। আমাদের যেই প্রোডাক্ট সেটার ভিতরে একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে গ্যাস। ফলে আমাদের এখানে বলা হয়েছে কি যে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের এই যে রিঅ্যাক্ট্যান্ট এবং যে প্রোডাক্টস তাদের যেই ফেজ সেই ফেজ হচ্ছে এক না। সুতরাং সংজ্ঞা অনুযায়ী যেহেতু ফেজ এক না, কাজে এটাকে আমরা বলবো হচ্ছে হেটেরোজেনিয়াস কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সো আরো এক্সাম্পল আছে, যেমন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, সেটা ভাঙলে ফেরাস এবং পানি তারা রিঅ্যাকশন করে ফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে থাকে। এখানে সলিড আছে, গ্যাস আছে, সলিড এবং গ্যাস উভয় পক্ষে সলিড এবং গ্যাস আছে এবং যেহেতু সবার ফেজ এক না, এটাকে আমরা বলবো হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ছিল। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো
তো এই বিষয়ে আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি যখন ক্লাস হবে তখন সরাসরি জিজ্ঞেস করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। Thanks to all for joining in this class.